বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান থেকে আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আমাদের আজকের অতিথি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার হুসাইন আহমদ স্যার। স্যার, আমারও সিলেটের ডাকের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সালাম ও ফুলের শুভেচ্ছা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। তার পাশাপাশি আজকেই সিলেটের ডাক ৪২তম বর্ষে পদার্পণ করেছে। ৪১ বছর পেরিয়ে সিলেটের ডাকের গৌরবোজ্জ্বল ৪২ বছর পদার্পণকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি সিলেটের ডাক পরিবারকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা, সারা বিশ্বে নয় বাংলাদেশেও ডায়াবেটিস বা বহুমূত্র রোগ ক্রমাগতভাবে বেড়ে চলেছে। তাই ঘাতক এ রোগটির বিষয়ে জানবো আজ আমাদের প্রিয় অতিথি, সিলেটের সন্তান, সিলেটের গর্ব, বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং এন্ডোক্রাইনোলজিস্ট আমাদের আজকের অতিথির কাছে শোনার আমন্ত্রণ রইল। দেশে বিদেশে যারাই আছেন সবাই জানেন বহুমূত্র রোগ কী। বারবার প্রস্রাব হয়ে মানুষের জীবন নাভিশ্বাসের মুখে ফেলে দেয়। কাজে এই রোগটি অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক পর্যায়ে যদি এর চিকিৎসা গ্রহণ করা না হয়, এই ব্যাপারে সচেতন না হওয়া যায়, তাহলে বিভিন্ন রকমের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গদি আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুমুখে পর্যন্ত পরিণত হতে পারে। তো কাজেই এই মৃত্যুমুখে পতিত হওয়ার আগেই এই বিষয়ে আমাদের জানা দরকার এই ঘাতক ব্যাধি সম্পর্কে। আজকে আমাদের প্রিয় অতিথির কাছে এই বিষয়ে শুনবো, আপনাদের সবাইকে শোনার এবং দেখার আমন্ত্রণ রইল। সুধী দর্শক, এবার আমরা স্যারের কাছে প্রশ্নোত্তরে যাব। স্যার, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলতে আমরা কী বুঝি? এটা কয় প্রকারের বা কী কী রকমের হতে পারে? এই বিষয়ে সংক্ষেপে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ডায়াবেটিস একটি মরণব্যাধি এবং এইটা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা আসলে অনেক সময় এটাকে অনুধাবন বা ডায়াগনোসিস করতে সক্ষম হই না অজ্ঞতার কারণে। ডায়াবেটিসের প্রিভিলেন্সটা একটু আমি আপনাদেরকে একটু বলে দেই যে বর্তমানে বাংলাদেশে 13.1 মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী এইটা আগামী 2045 সালে যা 25 মিলিয়নে এটা উন্নীত হয়ে যাবে। সুতরাং এই রোগটা এত বেশি আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে বা আমাদের সমাজে এটা ডেভেলপ করতেছে, কারণ এইটার সম্পর্কে যদি আমরা খুব দ্রুত সচেতন না হই তাহলে এটা আমাদেরকে কিন্তু মারাত্মক সমস্যার মহামারীর মতো চলে আসবে। তো যে আপনি যে প্রশ্নটি করেছেন যে ডায়াবেটিস কী এবং ডায়াবেটিস কত প্রকার ও কী কী, আসলে খুব সিম্পলি যদি আমরা বলি, ডায়াবেটিস হচ্ছে একটি বহুমূত্র রোগ। যদি আপনার আমাদের রক্তের মধ্যে যদি সুগারের পরিমাণ বেড়ে যায়, আমরা খুব সহজে যারা আমাদের বাংলা ভাষাভাষী যে যেখান থেকে যারা দেখছেন সবার যেহেতু সহজবুদ্ধ করার জন্য, যদি আমাদের শরীরে সুগারের পরিমাণ যদি তার নির্দিষ্ট মাত্রার চেয়ে বেড়ে যায় তখন আমরা এটাকে ডায়াবেটিস বলি। বাংলা এটাকে বহুমূত্র রোগ এই কারণে বলা হয় যে ডায়াবেটিস হলে বারবার প্রস্রাব করতে হয়। তিনটা মেজর সিমটম আমরা এটা বলি, এটাকে বলি আমরা পলিউরিয়া, পলিফেজিয়া এবং পলিডিপসিয়া। পলিউরিয়া হচ্ছে প্রচুর পরিমাণ প্রস্রাব হবে, পলিফেজিয়া হচ্ছে প্রচুর পরিমাণ খাইতে ইচ্ছা করবে, আর পলিডিপসিয়া হচ্ছে প্রচুর পিপাসা লাগবে, তার ঠোঁট মুখ সব শুকায় যাবে। যখন একজন রোগীর এই উপলক্ষ বা এই উপসর্গগুলো দেখা দিবে তখন তাকে আমরা ডায়াবেটিস বলি। ডায়াবেটিসকে আমরা প্রধানত দুই প্রকার বলতে পারি, আবার মেডিকেল সায়েন্সে আমরা 4 প্রকারও বলি। প্রধানত দুই প্রকার হচ্ছে যেমন টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা আমরা তখন বলবো যখন একজন মানুষের তার বয়স 30 বছরের চেয়ে কম হবে এবং তখন যদি তার কোনো কারণে রক্তে যদি সুগারের পরিমাণ, ব্লাড সুগারটা যদি বেড়ে যায় তখন তাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। আর যদি তার বয়স 30 বা 40 বছরের চেয়ে বেশি হয় এবং এই উপসর্গগুলো থাকে তখন আমরা তাকে টাইপ 2 বলি। আরও দুইটা যে টাইপ আছে, একটা হচ্ছে আপনার গেস্টেশনাল ডায়াবেটিস, আমাদের গর্ভবতী মা বোন যারা আছেন এই মা বোনদের যখন প্রেগনেন্ট অবস্থায় যখন তার ডায়াবেটিসটা ধরা পড়ে তখন আমরা এটাকে গেস্টেশনাল ডায়াবেটিস বলি। আর আরেকটা হচ্ছে ডায়াবেটিস ইন স্পেশাল কন্ডিশন, ধরেন হঠাৎ কোনো একজন
মানুষ একটা অপারেশন করতে গেছে, এখন তার অপারেশন করার পূর্ব মুহূর্তে তার একটা ইনসিডেন্ট ডায়াবেটিস ধরা পড়ছে, এটা স্পেশাল কন্ডিশন। তো আমরা মেজরিটি হিসাবে আমরা টাইপ 1 ডায়াবেটিস আমরা পেয়ে থাকি, টাইপ 2 পেয়ে থাকি, এমনকি টাইপ 3 ডায়াবেটিস যেটাকে আমরা বলি গেস্টেশনাল, এটাও কিন্তু সমাজে প্রচুর পরিমাণে আছে। যেমন আমি একটা পরিসংখ্যান বলি, আমাদের বাংলাদেশ গাইনোকোলজিক্যাল সোসাইটির একটা পরিসংখ্যান আছে, প্রেগনেন্ট মাদারদের 40% মাদাররা এখনও গেস্টেশনাল ডায়াবেটিসে আক্রান্ত। এবং আমাদের সম্মানিত গাইনোকোলজিস্ট অবসেশিয়ান ম্যাডামরা আমাদের কাছে রেফার করেন, আমরা প্রচুর এটা পাই। তো এই হচ্ছে আপনাদের ডায়াবেটিসের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন। আর যে একটি কথা উল্লেখ করতেই হবে যে আমরা কখন এটাকে আমরা বলবো যে ডায়াবেটিস, ব্লাড সুগার কতটুকু গেলে আমরা এটাকে ডায়াবেটিস বলি। আমাদের ব্লাড সুগারের ফাস্টিং অর্থাৎ অভুক্ত অবস্থায় ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ হচ্ছে 3.6 to 6.1 মিলিমোল পার লিটার। এখন যদি কোনো পেশেন্টের আপনার যদি ফাস্টিং কন্ডিশনে যদি তার 6.1-এর উপরে চলে যায় এবং তার 2 আওয়ার আফটার ব্রেকফাস্টে যদি 11.1-এর উপরে চলে যায়, তখন আমরা তাকে ডায়াবেটিস হিসাবে গণ্য করব। আরও দুইটা আর ডায়াবেটিসের একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে আপনার হিমোগ্লোবিন A1C আমরা বলি এটাকে, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। সেটা যদি আপনার 6-এর উপরে যদি চলে যায়, তখন এই 3টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থেকে যে কোনো 2টা যদি একসাথে মিলে যায়, তাইলে আমরা অবশ্যই এই পেশেন্টকে আমরা ডায়াবেটিস হিসাবে রিকগনাইজ করব এবং তাকে উপযুক্ত চিকিৎসা আমরা দিব। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে আপনি ব্যাখ্যা দিলেন ডায়াবেটিস কী এবং কয় ধরনের। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে বহুমূত্র রোগ এবং কেউ কেউ আমরা বলে থাকি ডায়াবেটিস, গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলেও ডায়াবেটিস নামেই চিনে থাকে। বহুমূত্র রোগ বললে বারবার যেহেতু পেশাব হয়, স্যার যেটি বললেন এই বারবার প্রস্রাব হওয়ার কারণকেই আবার ডায়াবেটিস বলা হয়েছে, এটাও সঠিক। তবে এই বহুমূত্র রোগের বর্ণনা যেটি বললেন যে বিশ্ব সংস্থার একটা হিসাবের কথা বললেন এবং আমাদের বাংলাদেশের হিসাবের কথা বললেন, সেটা দেখা যাচ্ছে এই ডায়াবেটিস, এই ঘাতক ব্যাধিটা এমনভাবে ছড়াচ্ছে ডে বাই ডে, এটার মানে যে পরিমাণটা বেড়েই চলেছে। বর্তমানে প্রেক্ষাপটে যে পরিসংখ্যানে স্যার বললেন 13.1 মিলিয়ন লোকজন এই রোগে আক্রান্ত হয়ে আছেন এবং পর্যায়ক্রমিকভাবে বেড়েই চলছে এবং 2045 সালে এটার পরিমাণটা 25 মিলিয়ন পিপুল এটা আক্রান্ত হবে। অত্যন্ত ভীতিকর একটা আমাদের এই পরিবেশের কথা স্যার জানিয়ে দিলেন। কাজে এখন থেকে আমাদের সচেতন হতে হবে। তো প্রকারভেদের কথা স্যার যেটি বললেন 2-3 রকম এবং স্পেশাল একটি, অর্থাৎ 4 রকমের, টাইপ 1, টাইপ 2 এবং জেস্টেশনাল যেটা অর্থাৎ গর্ভবতী মাদের যেটা হয় এটা, এবং অপারেশনের আগের মুহূর্তে অনেক সময় দেখা যায় ধরা পড়ে ডায়াবেটিস, এটা স্পেশাল ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে। তো এই ডায়াবেটিস সম্পর্কে স্যার যেটি বললেন, অবশ্যই এই বিষয়গুলো ভেবেচিন্তে আমাদের রাখতে হবে যে নিয়মিতভাবে আমাদের রক্ত পরীক্ষা, স্যার যেটি বললেন যে কখন আমরা এই ডায়াবেটিস বিশেষজ্ঞ শরণাপন্ন হব। আবার স্যার যেটা বলতে চাচ্ছেন যে এই আপনার এলাকাতে যে সমস্ত চিকিৎসক, MBBS অন্তত পক্ষে চিকিৎসকবৃন্দ আছেন, অথবা আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি মেডিকেল কলেজ অথবা বিভিন্ন প্রাইভেট সেক্টর, যে সমস্ত আমাদের দোকানেও আজকাল দেখা যায় ডায়াবেটিসের যন্ত্রপাতি আছে। কাজে মেপে যদি দেখা যায় যে অভুক্ত অবস্থায় অর্থাৎ না খেয়ে খাবারের আগে যদি 6.1 মিলিমোল পার লিটার, 3.6 থেকে 6.1 মিলিমিটার তার উপরে পাওয়া যায়, এটা আমরা ডায়াবেটিস ধরতে পারি। 3টে পদ্ধতির কথা যেটা বললেন। আর একটা বললেন যে খাবার 2 ঘন্টা পরে, অর্থাৎ আমরা র্যান্ডম ব্লাড সুগার যেটা বলে থাকি, এইটা যদি 11.1-এর উপরে চলে যায়, মিলিমোল পার ডেসিলিটার যদি হয়, মিলিমোল পার লিটার যদি হয়, তাহলে সেটাও ডায়াবেটিক। তো কাজে এই যে জিনিসগুলো, আরেকটা বললেন হিমোগ্লোবিন A1C, সেখানেও যদি দেখা যায় এটা 16-এর উপরে যদি 6-এর উপরে যদি যায়, তাহলে সেটাও আমরা ডায়াবেটিক পেশেন্ট বলে ধরে নিব। তো এইটা সাধারণত কিছু কিছু যন্ত্রের মাধ্যমে বোঝা যায় আর কিছু কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে পাওয়া যায়। কাজে এই পরীক্ষার জন্য আমরা মনে করি যে আমাদের সিলেট বিভাগের টারশারি হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, প্রাইভেট হাসপাতাল মেডিকেল কলেজ, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল সহ আর অন্যান্য মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানেও আমরা এই সেবাটা পেতে পারি, পরীক্ষাগুলো করতে হবে রক্তের মাধ্যমে, যেটা আর কি হিমোগ্লোবিন A1Cটা। তো কাজেই আমরা অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের শহরের জনগোষ্ঠী যারা আছেন, বিভিন্ন আমাদের খাদ্যাভ্যাস, বিভিন্ন রকমের আমাদের চলন, বিভিন্ন রকমের আমাদের যে শারীরিক বিভিন্ন কর্মক্ষমতা, আমরা প্রায় দেখা যায় যে জিনিসটা যে আমরা হাঁটতে এবং চলতে মানে চাই না,
দেখা যায় হাঁটার পরিবর্তে সামান্য আধা কিলোমিটার অথবা কোয়ার্টার মাইল আমরা হাঁটার পরিবর্তে আমরা গাড়ি ব্যবহার করি, রিক্সা ব্যবহার করি। কাজে হাঁটার অভ্যাসটা আমাদের করা দরকার আছে। এটা তাহলে হবে কি, স্যার যেটি পরবর্তী পর্যায়ে বলবেন উপদেশমূলক, আমি আগেই সেটা স্যার কাছে বলে রাখছি যে এই ব্যাপারে একটু আপনি বলবেন, জনগণের উদ্দেশ্যে বলবেন, আমাদের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বলবেন। তো শুধু দর্শক প্রিভিলেন্সে আপনার কথার আগে আমি এক প্রশ্নের আগে, দ্বিতীয় প্রশ্নের আগে আমি আর একটু বলে নিই। প্রিভিলেন্সের একটা কম্পোনেন্ট আমি একটু আবার স্মরণ করিয়ে দিতে চাই, যে সকল পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করি ডায়াবেটিস হিসাবে, এই রোগীগুলা কিন্তু 90% ক্ষেত্রে সে নিজেও জানে না যে তার ডায়াবেটিস। সে আসছে আপনার কাছে একটা নিউরো সার্জারির জন্য, আসছে একটা একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে অথবা একজন গাইনোকোলজিস্টের কাছে কোনো একটা স্পেশাল পরামর্শের জন্য আইসা, যখন একজন কনসালটেন্ট যখন তাকে ইভালুয়েট করবেন তখন দেখা যায় সে তার ব্লাড সুগার 20-25 হয়ে গেছে, অকালটায়। তাইলে এই যে জায়গাটাতে তখন পেশেন্ট হঠাৎ করে আশ্চর্য হয়ে যায়, আমার তো ডায়াবেটিস নাই। কেমনে নাই আপনি জানলেন? বলে কোনো অসুবিধা করে না। আসলে কিন্তু ডায়াবেটিস যখন আপনার কমপ্লিকেশন ডেভেলপ করে, আমরা কমপ্লিকেশনগুলো হয়তো বা আবারও হয়তো আপনার প্রশ্ন রাখবো, তারপর আমি বলে রাখতে চাই যে মেজর যে 3টা কমপ্লিকেশন ডায়াবেটিসের আছে, একটা হচ্ছে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যে আপনার চোখে দেখার সমস্যা হবে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আপনার কিডনিতে সমস্যা হবে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, আপনার হাতে পায়ের নার্ভগুলাতে সমস্যা হবে এবং টিংলিং সেন্সর, তা আমরা সিলেটে বলি চাবানো কামড়ানো অবশ হয়ে যাওয়া, জিনজিন করা। এই যে কমপ্লিকেশনগুলো যখন ডেভেলপ করে তখন পেশেন্ট কিন্তু আমার ডাক্তারের কাছে যায়, পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করবে, রেটিনোপ্যাথি ডেভেলপ করবে, তখন ডাক্তারের কাছে যায়। এর আগে অনেকেরই ব্লাড সুগার কিন্তু 15-20 হয়ে গেছে, কেউ বলতেই পারে না। এটা একটা বিষয়। অনেক সময় উপসর্গগুলা খুব তাড়াতাড়ি কারো ক্ষেত্রে আসে, আবার কারো ক্ষেত্রে নাও আসে। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত, কারণ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রিভিলেন্স দিচ্ছে যে আপনাকে 90% পেশেন্ট সে নিজেও জানে না যে তার ডায়াবেটিস আছে। সুতরাং আমাদের প্রত্যেকের বয়স, যাদের অন্ততপক্ষে 40 বছর হয়ে গেছে, তাদের প্রত্যেককেই যে কোনো একজন MBBS ডাক্তারের শরণাপন্ন হয়ে তার এই পরীক্ষাগুলো করে নেওয়া উচিত যে ওনার ডায়াবেটিস আছে কিনা। কারণ আমাদের শহরের গ্রামের মানুষ যারা আছেন এরা অনেকেই কিছু কায়িক পরিশ্রম করে, কিন্তু আমাদের শহরের আমরা একেবারে রোবটিক লাইফ, সিস্টেমিক লাইফ আমরা ইউজ করি। আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে যাই, আবার সন্ধ্যায় অফিস থেকে এসে আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু আমাদের একেবারে কায়িক পরিশ্রম হয় না বললেই চলে। এই জন্য আমাদের যারা, আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের যাদের বয়স 40 বছর বা তার চেয়ে বেশি, আপনারা প্রত্যেকেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অথবা অন্ততপক্ষে একজন MBBS চিকিৎসকের আপনারা শরণাপন্ন হয়ে আপনারা ডায়াবেটিস পরীক্ষাটা করে নেবেন। পরীক্ষাটা করলে যদি আপনি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কোনো কারণে আপনার ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আপনি তাড়াতাড়ি যদি চিকিৎসা নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কমপ্লিকেশন থেকে আপনি রেহাই পাবেন। নাইলে যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, যে 3টা মেজরের কথা বললাম, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথি, এই ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো ডেভেলপ করলে কিন্তু ভবিষ্যৎ সারা জীবন কিন্তু এটা নিয়ে আপনাকে চলতে হবে। এই কমপ্লিকেশন থেকে বাঁচার জন্য আপনাকে আর্লি ডায়াগনোসিস করা উচিত এবং তার চিকিৎসা করা উচিত, এবং যে চিকিৎসার বিষয় হয়তো আমরা পরবর্তীতে আমরা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতাবলী, স্যার যেটি অ্যাড করলেন অর্থাৎ যোগ করলেন, যে আমাদের প্রায়ই দেখা যায় যে আমাদের জীবন নিয়ে সচেতন হওয়ার আগে অন্য বিষয়গুলো নিয়ে বেশি ঘামাই বা সচেতন হই, কিন্তু না, নো দাই সেলফ, সক্রেটিস যেটা বলেছিলেন স্যার সেই কথাই বললেন যে নিজেকে জানুন, নিজের সমাজকে জানুন, নিজের দেশকে জানুন, ভালোবাসুন এবং প্যাট্রিয়টিজম নিজের মধ্যে, মানে দেশপ্রেম গড়ে তুলতে হবে। দেশপ্রেম গড়ে তুলতে নিজেকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তখনই অন্যের সেবা করা যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় 90% ক্ষেত্রে স্যারদের অভিজ্ঞতা থেকে বললেন, এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন যে 90% ক্ষেত্রে লোকজন জানেই না যে তার ডায়াবেটিস হয়ে গেছে। এই গুপ্ত ঘাতক যেটা, এইটা যাতে প্রাথমিক পর্যায়ে এটা নির্ণয় করা যায়, তার জন্য অন্ততপক্ষে আমাদের টার্সিয়ারি লেভেল বা স্যারদের মতো প্রফেসরদের কাছে না এসেও MBBS আপনার হাতের আশেপাশেই আছে, সেটা সাবসেন্টারে অথবা উপজেলা যে সমস্ত আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে যে অন্তত রক্ত পরীক্ষা করে এটা নির্ণয় করা সম্ভব জানার দরকার। যখন সেখানে আপনি চিকিৎসা পাচ্ছেন না তখন স্যারদের কাছে আসবেন। অন্ততপক্ষে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এর প্রতিক্রিয়া হিসেবে কমপ্লিকেশান বা আমরা যেটা বলি এর জটিলতা হিসাবে যেটা হয়, সেটা স্যার 3টা কথা বললেন। এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, রেটিনোপ্যাথি হতে পারে, যেটা চোখের মধ্যে, আবার কিডনিতে হতে পারে, এবং নিউরোপ্যাথিটাও ডেভেলপ করতে পারে, যেটা অত্যন্ত জটিল। এবং এই কমপ্লিকেশানে যখন উপনীত হবে কোনো রোগী, তখন আর আগের পর্যায়ে
ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা, আজীবন তার ওষুধের মধ্যে চলতে হবে, ওষুধ খেয়ে এটা প্রতিরোধ করে চলতে হবে। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। স্যার, আমরা ডায়াবেটিস কেন হয় এবং ইনসুলিন গ্রহণ ও মুখে ডায়াবেটিসের ঔষধ সম্পর্কে একটা আমাদের ব্যাপার আছে। অনেকেই ইনসুলিন গ্রহণ করতে চায় না, আবার আপনারা ইনসুলিনের সাথে ওষুধও, মুখের ওষুধ দিয়ে থাকেন, অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আমরা যেটা বলি, তো বলে যে ভয় পায়। এখন কেন হয় এবং ইনসুলিন গ্রহণ কখন দরকার এবং মুখে কখন এই ডায়াবেটিস প্রতিরোধক ওষুধ খাবে, এই ব্যাপারে যে সংক্ষেপে একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আর আলটিমেটলি আপনি ডায়াবেটিসের ট্রিটমেন্টের কথা বলতেছেন, যে কেমনে আমরা ডায়াবেটিসের চিকিৎসাটা করি। আমি এখানে শুরুতেই যে কথাটি বলতে চাই যে ডায়াবেটিসের চিকিৎসা আমরা খুব সহজে বলতে পারি ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস 3D, অর্থাৎ ডায়াবেটিসের চিকিৎসাকে আমরা সংক্ষেপে 3D এর মাধ্যমে ডিফাইন করতে পারি। ফার্স্ট ডি ফর ডিসিপ্লিন লাইফ, এটাকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনি আপনার জীবনকে খুব সুন্দর করে একটা সিস্টেমের মধ্যে, রুটিনের মধ্যে আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি মুসলিম হন তো সকালে ভোরবেলা ফজরের সময় উঠে আপনি ফজরের নামাজ আদায় করলেন, আপনি 30 to 45 মিনিটস একটু এক্সারসাইজ করলেন, এরপরে আপনি ব্রেকফাস্ট নিলেন, শাওয়ার নিলেন, ব্রেকফাস্ট নিলেন, অফিসে গেলেন বা আপনার কর্মক্ষেত্রে গেলেন, ব্যবসায় গেলেন, আবার বিকালবেলা আপনি সম্ভব হলে কিছু সময় আবার দুপুরে খাবার পরে বিশ্রাম নিলেন, তারপরে একটু আবার হাঁটাহাঁটি করলেন, আবার একটু ব্যায়াম করলেন, খেলাধুলা করলেন, আবার রাতের বেলা আপনি আপনার কাজে চলে যান। আপনি আবার আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এম অ্যান্ড হেলথি অ্যান্ড ওয়াইজ, যদিও আমাদের অনেকের পক্ষে এটা কষ্টকর, তারপরে আপনি যথাসম্ভব আর্লি বেডে গেলেন। এই যে মানে লাইফস্টাইল মডিফিকেশন যেটা, অর্থাৎ আমি 2 বেলা, কিন্তু কথার ফাঁক দিয়ে আমি বললাম যে 2 বেলা কিন্তু আমাকে মিনিমাম 30 to 45 মিনিটস এক্সারসাইজ করতে এবং খেলাধুলা করতে হবে, অর্থাৎ কায়িক পরিশ্রম থাকতে হবে। সেকেন্ড ডি ফর হচ্ছে ডায়েট কন্ট্রোল। আপনাকে অবশ্যই সুষম খাবার খেতে হবে। আপনার খাবারের মধ্যে শাকসবজি বেশি থাকবে, আপনার খাবারের মধ্যে ছোটো মাছ বেশি থাকবে, আপনার খাবারের মধ্যে ফ্রুটস বেশি থাকবে, এবং সবুজ ফল ফলাদি যেগুলো আছে আমাদের, যেমন মানে এখন পেয়ারা, আপেল, তারপরে সবুজ ফল যেগুলো আমরা আছি, এইগুলাকে আপনি বেশি করে খাবেন। আর থার্ড ডি ফর ড্রাগ, যদি আপনার ডায়েট কন্ট্রোল ডিসিপ্লিন লাইফে যদি আপনার ডায়াবেটিস চিকিৎসা মানে ডায়াবেটিসটা কন্ট্রোল না করা যায়, ডায়াবেটিসের চিকিৎসা যদি কমপ্লিট না হয়, তাইলে আপনাকে ডায়াবেটিসের ওষুধ নিতে হবে। আপনি যে কথাটি এখন আপনার প্রশ্নের মধ্যে ছিল, মেনশন করলেন যে ডায়াবেটিসের মধ্যে 2 ধরনের ওষুধ থাকে, একটা হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ বলি আমরা, মুখে খাবার ওষুধ, আর একটা হচ্ছে ইনজেক্টেবল, আমরা বলি ইনসুলিন। আমরা অ্যাট ফার্স্ট একটা পেশেন্টকে যখন আমরা ডায়াগনোসিস করি, তখন আমরা শুরুতেই আমরা তাকে মুখে খাবার ওষুধ, যেটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, আমরা মুখে খাবার ওষুধ দেই। এর মধ্যে অনেকগুলা ঔষধ আছে, একটা হচ্ছে সালফোনাইল ইউরিয়াজের মধ্যে আছে, মেটফরমিন আছে, একারবোজ আছে, এবং আপনার নিউয়ার জেনারেশন যেগুলো সবচেয়ে ভালো, আমাদের অনেক ডায়াবেটিস রোগীরা এটা জানেনও নাম, সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন এবং এমফাগ্লিফ্লোজিন আছে। অর্থাৎ এই ঔষধগুলা যেগুলো আমাদের মুখে খাবার ঔষধ, এই ওষুধগুলোকে দিয়ে আমরা ডায়াবেটিসের চিকিৎসা শুরু করি। হ্যাঁ, এখানে একটা বিষয় বলার আছে যে চিকিৎসা দিতে হলে আমরা কিন্তু আবার এখানে একটু পেশেন্টকে ইভালুয়েট করতে হয়। কোন পেশেন্টকে আমরা সালফোনাইল ইউরিয়াস দিব, যেমন লিনেন 3 পেশেন্ট, অবেস পেশেন্ট হলে আমরা মেটফরমিন দিব, একটায় কন্ট্রোল না হলে কম্বিনেশন 2টায় দিব, 2টায় কন্ট্রোল না হলে আমরা থার্ড ড্রাগ হিসাবে আমরা সিটাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, যেগুলোকে আমরা DPP-4 ইনহিবিটর বলি, অথবা গ্লুট2 ইনহিবিটর, এমফাগ্লিফ্লোজিন, ডাফাগ্লিফ্লোজিন অ্যাড করব। এইভাবে আমরা শুরুতে আমরা ডায়াবেটিসের চিকিৎসাটা আমরা শুরু করি। যখন একটা পেশেন্টের ব্লাড সুগার ধরেন 14, 15, 16 বা তার চেয়ে বেশি হয়ে যায়, বা মুখে খাবার ঔষধ দেওয়ার পরেও যখন আমরা ব্লাড সুগার কন্ট্রোল হয় না, তখন আমরা অবশ্যই পেশেন্টকে মুখে খাবার ঔষধের পাশাপাশি আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করি। আবার কোনো পেশেন্টকে দেখা যায় আমরা মুখে খাবার ঔষধকে বাদ দিয়ে 2টা ইনসুলিন দিই, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অর মিক্সড ইনসুলিন, আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন। তাহলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন আমরা শর্ট অ্যাক্টিং মানে হচ্ছে একটা ইনসুলিন আমরা 3 বেলা ব্যবহার করতে পারি, যার হাফ লাইফ বা মেডিকেল সায়েন্সের ছাত্র বা হলে বোঝা যাবে যে 6 to 8 আওয়ার্সের মধ্যে এইটাকে আমরা দিনে 3 বার, কার্যকারী ক্ষমতা হচ্ছে খুব কম সময়, 6 ঘন্টা, এই জন্য আমরা দিনে 3 বার ইউজ করি। আবার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনকে আমরা মিক্স ইনসুলিন হিসাবে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিংকে মিক্স করে আমরা, তখন তার কর্মক্ষমতা বেড়ে 12 থেকে 14 ঘন্টা হয়ে যায়, তখন আমরা দিনে 2 বার ব্যবহার করি। একটু কর্মতা বাড়লো, এই জন্য আমরা ডিউরেশনটাকে বাড়ায় নিলাম।
আর লং অ্যাক্টিং যেটা, সেটা 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত কাজ করে। এই কারণে আমরা লং অ্যাক্টিং ইনসুলিন বলি, দিনে একবার দিলেও চলে। তাহলে এখানে প্রশ্ন হলো যে পেশেন্টকে আমরা কিভাবে চিকিৎসাটা করব। তাইলে কিছু কিছু পেশেন্ট আছে আপনার দেখবেন যে সে একেবারেই ইনসুলিন ফোবিয়া বলি আমরা, ইনসুলিন নিতে চাই না। তখন এইরকম পেশেন্টকে আমরা শুরুতে কিন্তু আমরা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিয়ে আমরা চেষ্টা করি। যখন দেখা যায় যে ওরাল অ্যান্টিডায়াবেটিক আমরা কন্ট্রোল করতে পারতেছি, আলহামদুলিল্লাহ কন্টিনিউ করি। কিন্তু যখনই কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তখন ওনাকে আমরা বুঝিয়ে শুনি আমরা ইনসুলিনে যেতে হয়, আমরা ইনসুলিন দেই। এবং আমরা ইনসুলিন প্রথমে আমি বলে ফেলি প্যাটার্নটা, প্রথমে আমরা শুধুমাত্র ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিই, মুখে খাওয়ার ঔষধ। সেকেন্ডলি আমরা কোনো সময় মুখে খাওয়ার ঔষধের সাথে আমরা ইনসুলিন দেই। আর থার্ডলি শুধুমাত্র ইনসুলিন দিয়ে আমরা চিকিৎসা, তখন আমরা দুইটা ইনসুলিন অনেক সময় ইউজ করি। তো এই হচ্ছে আমাদের চিকিৎসা প্যাটার্ন। আর আবার আরেকটা বিষয় আমি একটু না বললেই নয় দর্শকদের বোঝার জন্য, এইটা হচ্ছে আমরা টাইপ 2 পেশেন্টদের ক্ষেত্রে, টাইপ 1 পেশেন্টদের ক্ষেত্রে আমরা ট্রিটেড অনলি বাই ইনসুলিন। যাদের বয়স 30-এর নিচে, যাদের বয়স 30-এর নিচে, তাদেরকে অবশ্যই আমরা শুধুমাত্র এবং কেবলমাত্র ইনসুলিন দিয়ে আমরা চিকিৎসা করব। আরেকটা যে প্যাটার্নটা আমি ক্লাসিফিকেশন বলছিলাম যে গর্ভবতী মায়েদের যে ডায়াবেটিস হয়, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস, সেটাতেও আমরা অবশ্যই ইনসুলিন দিয়ে আমরা চিকিৎসা করব। তবে শেষ কথা যেটা হচ্ছে, আমরা যেভাবেই চিকিৎসা করি না কেন, আইদার মুখে খাবার ঔষধ, দ্যাট ইজ দ্য ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ অর ইনসুলিন, আমাকে সময় মতো এবং নিয়মিত ঔষধ নিতে হবে। যদি রোগী মনে করে আমি আজকে একটা নিলাম আর 2 দিন পরে নেই, তাইলে কিন্তু কোনো লাভ হবে না, মেনটেন হবে না। এই জন্য অবশ্যই পেশেন্টকে আপনার যখন ডায়াগনোসিস হয়ে যাবে, তখন ওনাকে সময় মতো এবং পরিমিত ঔষধ নিতে হবে। এই হচ্ছে আমাদের আপাতত আপনার এই প্রশ্নের ট্রিটমেন্টের বিষয়। পরবর্তীতে যদি কিছু যোগ করার প্রয়োজন। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বক্তব্য পেশ করার জন্য। আশা করি আমার দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করলেন যে ডায়াবেটিসের যে আমাদের প্রথমেই যে কথাটা বললেন যে আগে ঔষধ নয়, 3Dর কথা বললেন। অর্থাৎ 3D মানে আমাদের যে ডিসিপ্লিন ওয়ারি যে লাইফটা, ডিসিপ্লিন লাইফ, তার মধ্যে স্যার বলছেন বিভিন্ন ধর্ম, আমাদের ইসলাম ধর্ম মতে বাংলাদেশের 90-93% মুসলিম, এবং অন্যান্য ধর্ম যারা আছেন তারাও তাদের প্রার্থনা করেন। তো মুসলিমদের যেটা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়া হয় এবং অন্যান্য নামাজ যেগুলো পড়া হয়, তো সকালে উঠে এই যে পরিমিতি বোধ, অর্থাৎ নামাজ পড়তে হবে, তারপরে নামাজ পড়ার পর উনি গোসল করতে পারেন তার অফিসে যাওয়ার আগ পর্যন্ত, এর সাথে পরিমিতি ব্যায়ামের কথা বললেন। তার মধ্যে হাঁটাহাঁটি করার কথা বললেন স্যার, যে এটা ব্যায়ামের একটা অংশ, সাইক্লিং একটা অংশ। হ্যাঁ, তো এই যে হাঁটা অন্ততপক্ষে 30 অর্থাৎ আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটতেই হবে, সেটা সকালে এবং বিকালের কথা অন্ততপক্ষে। এই যে লাইফস্টাইল, পাশাপাশি আরেকটা বললেন যে আমাদের ড্রাগসের যে ব্যাপারটা আছে, ড্রাগসের আগেও আমাদের যে ডায়েট কন্ট্রোল করতে হবে। অর্থাৎ কী কী খাবার খেতে হবে, আমাদের কার্বোহাইড্রেটযুক্ত খাবার কিনা, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, তার মধ্যে ফলমূল থাকতে হবে, রঙিন ফলমূল, সবুজ ফলমূল, এগুলো রাখতেই হবে। এবং এইগুলো যদি আমরা দেখি যে মিষ্টান্ন জাতীয় খাবার, তারপরে ফাস্টফুড জাতীয় খাবার, পোড়ানো খাবার, হ্যাঁ, আমরা যেটা বাইরে খেতে ইচ্ছুক এবং খুব মুখরোচক, এগুলো খেলে আমাদের এই ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার যেটি বললেন, কাজেই আমাদের হাতের কাছে অবস্থা যার যেরকমই হোক না, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের এই লাইফস্টাইল যদি আমরা পরিবর্তন করতে পারি এবং ডায়েটের উপর যদি আমরা আমাদের নির্ভরশীলতা আমাদের বুঝে খেতে পারি, পরিমিত পরিমাণ যদি খেতে পারি, তাহলে এই ড্রাগ আমাদের এই অসুখ থেকে, ডায়াবেটিস থেকে আমরা মুক্ত থাকতে পারি। আর একটা ড্রাগস এর পরেও যদি কন্ট্রোল না হয়, তাহলে আমাদের রক্ত পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসক শরণাপন্ন হয়ে বা অন্ততপক্ষে MBBS যে সময় চিকিৎসকবৃন্দ আছেন তাদের শরণাপন্ন হয়ে এই ডায়াবেটিস নির্ণয়ের মাধ্যমে আমরা ওষুধ নিতে পারি। ওষুধের ক্ষেত্রে যেটা বললেন যে প্রশ্নটা ছিল ইনসুলিন এবং ডায়াবেটিস, প্রায় আমাদের একটা ফোবিয়া থাকে, ভয়ভীতি থাকে যে না, ইনসুলিন মানে গাঁথা, একটা সুই পেটের মধ্যে নাভির চারপাশে দেবে বা অন্য কোনো চামড়ার নিচে দেবে, স্বাভাবিক একটা ভীতির সঞ্চার করেই। কাজেই আমরা এই ফোড়াফুড়ির কাজে যাব না। কিন্তু স্যার যেটি বললেন যে টাইপ 1 অর্থাৎ 30 বছরের কমে যাদের বয়স, তাদের অবশ্যই ইনসুলিনটা নিতে হবে। এবং যাদের জেস্টেশন আমরা বলি যে গর্ভবতী মাদের, অবশ্যই, কারণ একটা নিয়ম আছে বা সিস্টেম আছে, তারা বিশেষজ্ঞ ডাক্তার আমাদের স্যাররা, ওনারা এইটা এক্সপার্ট লোক, এবং তারা রিসার্চ করে দেখেছেন যে যদি আমরা অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বলি, মুখে খাওয়ার যে ঔষধ, কিন্তু এই ঔষধগুলো ওই রকমভাবে কাজ করে না, তড়িৎ গতিতে তার কমাতে হবে। কাজে টাইপ ভিত্তিতে আমরা এইভাবে 30 বছরের নিচে যাদের বয়স, তাদের অবশ্যই ইনসুলিন নিতে হবে, এবং যারা গর্ভবতী মাদের তাদেরও নিতে হবে। আর টাইপ 2 যাদের বয়স 30-এর উপরে, তাদের
উনি বললেন যে আগে মুখে খাওয়ার ওষুধগুলো, ডায়াবেটিস ওষুধগুলো খেতে হবে, সেটা বিভিন্ন রকমের ওষুধপত্র আছে। এই ওষুধপত্র ব্যবহার করে স্যাররা একটার সাথে আবার এডিশন হিসাবে ওনারা যোগ করে দেন। তাতেও যদি না হয়, আবার কখনো ড্রাগস মুখে খাওয়ার এবং ইনসুলিন এটাও দিয়ে থাকেন। তাতেও না হলে আবার শুধু ইনসুলিনের উপর আমাদের এই চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এটার জন্য আছে আর ইনসুলিন মাত্রা আছে, ভাগ আছে। এটা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, স্যার যেটি বললেন। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার অত্যন্ত সহজ সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। আমাদের লাইফটাকে সুন্দরভাবে আমরা এটা ভোগ করতে চাই, হ্যাঁ, সৎভাবে এটা আমরা উপভোগ করতে চাই এবং অন্যের উপকারে আমরা আসতে চাই। কাজে জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে নিজের জীবনের সাথে অন্যের জীবনটা আমাদের দেখতে হবে। আপনার প্রতিবেশী যারা আছেন, যারা বুঝেন না, যারা শিক্ষা দীক্ষা কম আছেন, অথবা যারা শিক্ষিত কিন্তু নিজের লাইফস্টাইল সম্পর্কে তাদেরও আপনারা অবহিত করবেন। এটা আমাদের এই আজকের অনুষ্ঠানের এটা মূল বক্তব্য। কাজেই অবশ্যই অজ্ঞাতসারেও যার এই ধরনের রোগ হয় তাদের সহযোগিতা আমরা সবাই মিলে করব। আমাদের স্যাররা তো আছেন এবং প্রতিটা মেডিকেল কলেজ, হাসপাতাল, প্রতিটা থানা স্বাস্থ্যকেন্দ্র, আমাদের প্রতিটা জেলা যে সমস্ত হাসপাতালগুলো আছে, প্রতিটা জায়গায় সাবসেন্টার, সব জায়গায় এই চিকিৎসা এখন সহজলভ্য হয়ে গেছে। কাজে আমরা আশা করব সেই ব্যাপারটা আপনার নজরে রাখবেন। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যারের কাছে এবার অন্য প্রশ্নে যাচ্ছি যে কম বয়সীদের ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখি নানা রকম জটিলতাও হয়। তো এই ক্ষেত্রে কি কি কারণে এটা হতে পারে আর কি কি জটিলতা হতে পারে? ধন্যবাদ আপনাকে। কম বয়সী বলতে যদি আপনি টাইপ 1 ডায়াবেটিসের কথা বলেন, তাইলে এটার কজের মানে আপনার কারণের মধ্যে প্রায় 90% ক্ষেত্রে হচ্ছে এটা জেনেটিক্যাল। জি, এটাকে আমরা হেরিডিটারি বলি, জেনেটিক্যাল কারণ। টাইপ 1 আসলে একটা বাচ্চা, তার তো আসলে আলটিমেট এমন কোনো কজ ডেভেলপ করার কথা না। আত্মীয় স্বজন, হ্যাঁ, তার জেনেটিক্যাল, তার মানে হচ্ছে তার মা বাবা, তার কোনো ফুফা ফুফু, চাচা চাচি বা আত্মীয় স্বজনের যদি এরকম থাকে, তাইলে আর্লি অনসেট হয়ে যায় বাচ্চার ক্ষেত্রে, তখন এইটাকে আমরা টাইপ 1 বলি। এইটা 90% ক্ষেত্রে হচ্ছে জেনেটিক্যাল, তার মা বাবা, ভাই বোন অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের আছে। আর 10% ক্ষেত্রে তার খাদ্যাভ্যাস থেকে হতে পারে। যেমন কোনো কোনো বাচ্চা আছে, আমরা দেখি, আপনি একটু আগে যেটা বললেন যে সে খুব ফাস্ট ফুড বেশি খেতে পছন্দ করে। যেমন ধরেন সে পুড়া খাদ্য, তারপরে হচ্ছে চকলেট, আইসক্রিম, বা ধরেন চর্বি জাতীয় খাবার, ডালডা জাতীয় খাবার, সমোসা, সিঙ্গারা, আরো অন্যান্য বাহিরের খাবারগুলা। এইরকম বাচ্চা যারা আছে, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হ্যাঁ, খুব ভালোই বলছেন আপনি, সফট ড্রিঙ্কস। তো এই যে সকল বাচ্চার এইরকম খাদ্যাভ্যাসের অভ্যাস আছে, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমাদের মা বাবারা একটু ইগনোর করেন, তার গার্জিয়ান প্যারেন্টসরা ইগনোর করেন যে এই বয়সের বাচ্চারা আবার ডায়াবেটিস কেমনে হবে। ওনারা মানে তার বহুমূত্র হলে বাচ্চাদের কিন্তু একটা বিষয় আমি আপনাকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, বাচ্চাদের কিন্তু এইরকম টাইপ 1 ডায়াবেটিস হলে তার বহুমূত্রের সমস্যাটা সবার আগে আসে, উপসর্গটা আসে। সে দেখবেন বারবার প্রস্রাব করতে যাচ্ছে, আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তখন দেখা যাবে তার, আমরা যেটা ইউটিআই বলি, ইউরিন ইনফেকশন নাই। তখন ডাক্তার যখন আপনার এই যে ব্লাড সুগার, ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট অথবা ফাস্টিং ব্লাড সুগার করেন, দেখা যায় তার হচ্ছে ডায়াবেটিস আছে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমাদের গার্জিয়ানরা, মা বাবারা এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে আমার এই বাচ্চার এই বয়সে কেমনে ডায়াবেটিস হবে। আর আমাদের সমাজের প্রচলিত সকলের ধারণা হচ্ছে বয়স সম্ভবত অনেক বেশি হলে সম্ভবত ডায়াবেটিস হবে, 50, 60, 70 হলে, তার আগে হয় না। কিন্তু আমরা সকলেই এই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করি যে কোনো বাচ্চা তার বয়স 1 মাস থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত যে কোনো সময় তার ডায়াবেটিস হইতে পারে। তার 90% ক্ষেত্রে হচ্ছে তার জেনেটিক্যাল কজ, আর 10% ক্ষেত্রে হচ্ছে তার খাদ্যাভ্যাসের এই সমস্যার কারণে। সুতরাং আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এই পরীক্ষাগুলো আগে, এবং যদি এরকম কোনো উপসর্গ ডেভেলপ করে, তাইলে এই পরীক্ষাগুলো আমরা আগে থেকেই করে ফেলবো। আমরা ফাস্টিং ব্লাড সুগার করব, তারপরে ব্লাড সুগার 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট করব, HbA1c করব এবং তার ইউরিনারি করব। আমরা এই পরীক্ষাগুলো করলে পরে আমরা বুঝে ফেলবো যে তার ডায়াবেটিস হয়েছে কিনা, এবং যদি হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি তাকে আমরা চিকিৎসার মধ্যে নিয়ে আসবো। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বলছেন স্যার। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বলছেন যে আমরা যেটা ইগনোর করি, এবং আমাদের এই দেশের, আমাদের ভাই বোনদের এবং আমাদের আত্মীয় স্বজন বা আমাদের সমাজের যে সমস্ত বন্ধুবান্ধব যারা আছেন এবং জনগণ যারা আছেন, তারা ইগনোর করি যে বাচ্চাদের আবার ডায়াবেটিস কী হবে, 30-40 বছর পার হয়ে গেলে, 50 বছর, তখনই তো ডায়াবেটিস। কিন্তু আসলে তা না। আমাদের বিভিন্ন রকমের বিশেষজ্ঞ যে বৃন্দ, আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট স্যার যেমন এন্ডোক্রাইনোলজিস্ট, এবং ওনারা বিভিন্নভাবে রিসার্চ করে দেখেছেন, এবং বিদেশে থেকে শুরু করে আমাদের দেশেও
বিশেষজ্ঞবৃন্দ যারা আছেন স্যাররা দেখছেন যে টাইপ 1 অর্থাৎ 30 বছরের নিচে যাদের, অর্থাৎ আমরা যে কেবল অল্প বয়সীদের ক্ষেত্রে ইগনোর করি যে না কেন এই অল্প বয়সে এদের ডায়াবেটিস হবে, কিন্তু না, স্যার বলে 90% ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক্যালি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ অথবা বর্তমান যে পুরুষ আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন থেকে শুরু করে অন্যান্য যারা আছেন অনুষঙ্গ যেসব আত্মীয় স্বজন, তাদের হয়তো আগে ছিল বা এখন আছে, সেখান থেকে এটা অনুপ্রবেশ ঘটতে পারে সন্তানের মধ্যে, ছেলে হোক মেয়ে হোক, এটা ঘটতে পারে 90%, 90 ভাগ, 100 ভাগের মধ্যে 90 ভাগ এইভাবে হয়ে থাকে জেনেটিক্যালি, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে এসে যায়, আমাদের যে রক্তের যে সমস্ত আত্মীয় স্বজন আছেন তাদের মধ্য দিয়ে আসে। পাশাপাশি যে 10% বা 10 ভাগের কথা বললেন, এটা খাদ্যাভ্যাস থেকে হয়, অর্থাৎ আমরা বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে থাকি। আজকাল বিভিন্ন জায়গায় শপিং সেন্টারে পাশেই আমাদের যে শপিং মল অথবা দেখা যায় রেস্টুরেন্ট যেগুলো আছে, আমরা অহরহ বিভিন্ন রকম পোড়া খাদ্য, অর্থাৎ অধিক পোড়া, কালা ভুনা, বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি, অথবা দেখা ফাস্ট ফুডের মধ্যে যা যা আছে অধিক ডালডাযুক্ত, অধিক চর্বিযুক্ত খাবার, এবং দেখা যায় যে বিভিন্ন রকমের ক্ষেত্রে সবজি ফলমূল খাওয়ার পরিবর্তে ছেলে মেয়েদের বা অল্প বয়সীদের বেশি আগ্রহ থাকে এই ধরনের খাবার প্রতি। এটা মুখরোচক হলেও কিন্তু ক্ষতিকর, স্যার যেটি বললেন। এখান থেকেও দেখা যায় এই খাদ্যাভ্যাসের কারণেই আবার তাদের এই অল্প বয়সীদের মধ্যে এই বহুমূত্র রোগ বা ডায়াবেটিসটা হতে পারে। তাই লক্ষণ একই রকমের হবে, কিন্তু তার আগে যেটি বললেন যে এটা ধরার জন্য বা এটাকে আমাদের আছে কি না নির্ণয়ের জন্য অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে, সেটা ফাস্টিং আমাদের সুগার লেভেল দেখতে হবে, এবং RBS 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের পরে করতে হবে, এবং আরেকটা আমাদের হিমোগ্লোবিন A1C এটাও পরীক্ষা করতে হবে। তাহলে এই যে 3 মাত্রার যে আমরা দেখলাম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এটা যা ডায়াবেটিস আছে এই অল্প বয়সের মধ্যে ধরা পড়বে। আর এটা যত তাড়াতাড়ি করা সম্ভব, যে ধরা পড়লে স্যারদের মতো আমাদের যারা বহুমূত্র রোগ বা ডায়াবেটিস চিকিৎসা দেন তাদের শরণাপন্ন হলে ওনার নির্দিষ্ট মাত্রা ওষুধের মাধ্যমে এটা আগেই কোনো কমপ্লিকেশন জটিলতা হওয়ার আগেই এটা নির্ভর হওয়া সম্ভব। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের শেষের প্রশ্ন স্যার, সেটি হচ্ছে যে এই যে আপনার দীর্ঘদিন যাবত দেশে বিদেশে আপনার প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনার অনেক ছাত্রছাত্রী আপনাদের অধীনস্থ যারা আছে, আপনি টিচার হিসাবে বিভিন্ন পড়াচ্ছেন, এই বিভাগে আপনার পরীক্ষা নিতে হয়, বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন ইনস্টিটিউটে শেখাতে হয়। তো এই যে আপনাদের প্রশিক্ষিত জ্ঞান যেগুলো, আপনারা কি মনে করেন এই চিকিৎসার জন্য, এই যে আমাদের ঘাতক ব্যাধিকে নিরাময়ের জন্য সিলেট বিভাগের আমরা মনে করি বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা যেটা মনে করি দর্শকদের উদ্দেশ্যে আমরা জানতে চাইব যে এই চিকিৎসার জন্য কি ঢাকা যাওয়া বা বিদেশে যাওয়ার আদৌ দরকার আছে কিনা, আপনি এই ব্যাপারে একটু আমাদের জানান। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করলেন যে ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাহিরে যাওয়ার কোনো দরকার আছে কিনা বা প্রয়োজন আছে কিনা, আমি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বললো এইটার কোনো প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই। আমাদের সিলেটে আমরা যারা ডায়াবেটিক বিশেষজ্ঞ আছি বা স্পেশালিস্ট আছি, এমনকি একজন MBBS ডাক্তারও ডায়াবেটিসের চিকিৎসা করতে সক্ষম। আমরা শুরুতেই আমরা ডায়াবেটিসের চিকিৎসার জন্য আমরা একজন MBBS ডাক্তারের শরণাপন্ন হব, ওনার চিকিৎসা নিব, পরামর্শ নিব। যদি কোনো কারণে যদি ওনার চিকিৎসার যদি পুরোপুরি ডায়াবেটিস রোগটা না সারে অথবা যদি আপনি পেশেন্ট স্যাটিসফাইড না হন, তাহলে আমাদের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডায়াবেটোলজিস্ট এন্ডোক্রাইনোলজিস্ট সিলেটে প্রচুর আছে, একেবারে অ্যাভেইলেবল প্রত্যেকটা সেন্টারে। আপনি যেরকম একটু আগে বলছিলেন সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ, সিলেট সদর হাসপাতাল, আমার মেডিকেল কলেজ হচ্ছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, হ্যাঁ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, এবং সিলেট শহরে আরও স্বনামধন্য যেগুলো হাসপাতাল আছে, ইবনে সিনা হাসপাতাল সহ প্রত্যেকটি হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আছেন। আমাদের রোগী যারা, সম্মানিত রোগী যারা আছেন, আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন। আমার মনে হয় এইটার জন্য ঢাকাতে অথবা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা সদা সর্বদা আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত আছি। প্রয়োজন মানে যে কোনো সময় আমরা সর্বদা আপনাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ইনশাল্লাহ আপনারা আসলে আমরা সসম্মানে আপনাদেরকে আমরা চিকিৎসা সেবা দিব। তার পাশাপাশি যে কথাটি আমি, যেহেতু আপনি বলছেন যেটা শেষ প্রশ্ন, আমি একটা বিষয় উল্লেখ করি, যে বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে একটি কথা আছে যে মিথ্যা সকল পাপের মূল। আর এইটাকে আমি মেডিকেল সায়েন্সে একটু ব্যাখ্যা করি, ডায়াবেটিস সকল রোগের মূল। যার ডায়াবেটিস হয়ে গেছে তার অন্য কি রোগ আছে না আছে এটার আর বলার কোনো অপেক্ষা রাখে না।
যার ডায়াবেটিস একবার হয়ে গেছে, তার হাইপারটেনশন হবে, প্রেশার হবে, তার ডিসলিপিডেমিয়া হবে, তার নেফ্রোপ্যাথি হবে, তার আপনার গ্যাস্ট্রাইটিস হবে। এই যে ডায়াবেটিস এমন একটা মহামারী, এমন একটা মারাত্মক মরণভেদী, আপনি একটু আগে মেনশন করছেন গুপ্তঘাতক। আসলেই এটা এমন একটা গুপ্তঘাতক যেটা আমাদের শরীরের প্রত্যেকটা ভাইটাল অঙ্গকে কিন্তু আক্রান্ত করে। আপনি একেবারে আমার হার্ট থেকে শুরু করে আমাদের হার্ট, কিডনি, ব্রেন, লিভার, এমনকি নার্ভাস টিস্যু, এমনকি আপনার আমাদের চোখ, সবচেয়ে আমাদের, হ্যাঁ আমরা বলি যে চোখ না থাকলে তো দুনিয়াতে কিছু নাই, অন্ধ। এই যে প্রত্যেকটা ভাইটাল অর্গানকে ডায়াবেটিস আপনার আক্রান্ত করে। আক্রান্ত করার ফলে হয় কি, একজন মানুষের যখন ডায়াবেটিস হয়ে যায় তখন আস্তে আস্তে তার সকল ভাইটাল অর্গান আক্রান্ত হয়ে গেলে তার প্রত্যেকটা বডির সিস্টেমে কিন্তু আপনার রোগ চলে আসে। তখন তার অনেকগুলো ঔষধ আপনার হয়। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ডায়াবেটিস হয়, একটা নতুন একটা ডাইমেনশন হচ্ছে, যেটা আপনি নিজেও একজন সার্জন হিসাবে আপনি পান, যেটা হচ্ছে আপনার ডায়াবেটিক ফুট। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তারা যদি হাঁটতে গিয়ে একটু হুচট খেয়ে যদি কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয়, কেটে যায় বা ফেটে যায়, কিন্তু এইটা দেখবেন আর শুকাইতেছে না। এইটা না শুকানোর কারণ হচ্ছে তার আনকন্ট্রোল ডায়াবেটিস। এই জন্য অনেক সময় হয় কি, এটা পায়ে গ্যাংগ্রিন হয়ে পা পর্যন্ত কেটে ফেলতে হয়, ছোট একটা আঙ্গুল কেটে ফেলতে হয়, একটা অঙ্গহানি করা লাগে। এটা কিন্তু খুবই মারাত্মক। আমাদের গ্রামের আমাদের ভাই বন্ধু বা যারা আমাদের সম্মানিত নাগরিক আছেন, আপনারা যখন গ্রামে মাঠে কাজ করেন তখন আপনারা কিন্তু খালি পায়ে কাজ করেন। আমরা দেখি আপনারা হাল চাষ করেন, ধান রোপণ করেন, ধান কাটেন, মাটি কাটেন, হ্যাঁ বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ, আপনারা অনেকটা খালি গায়ে কাজ করেন, এমনকি কনস্ট্রাকশনে যারা কাজ করে। তো আপনাদের যদি এই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে, মাঠে কাজ করতে গিয়ে যদি পাটা যদি একটু লোহা দিয়ে কেটে যায়, আর যদি আপনার কোনো কারণে ডায়াবেটিস থাকে, তাইলে আপনার এই পা কাটা থেকে এইটা ইনফেকশন হবে এবং এইটা ডায়াবেটিক ফুড ডেভেলপ করবে এবং এটা অনেক সময় পায়ের কেটে ফেলতে হবে, অঙ্গহানি হবে, অন্যান্য অংশ ছড়াতে, ব্রেন পর্যন্ত যেতে পারে। সুতরাং আপনারা এই জায়গাতে সবচেয়ে বেশি সতর্ক থাকবেন। অন্ততপক্ষে যদি ডায়াবেটিস আপনাদের ডায়াগনোসিস হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা জুতা পরবেন, জুতা পরে কাজ করবেন। আর যদি আপনারা না জানেন যে আপনাদের ডায়াবেটিস না বা আছে কি না, তখন আপনারা অবশ্যই আপনারা পায়ে জুতা তো পরবেনই এবং ডায়াবেটিস চিকিৎসার জন্য, আপনার রোগ নির্ণয় করার জন্য আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনারা রোগটা নির্ণয় করবেন। যদি না থাকে তারপরেও সতর্কতামূলক আপনারা পায়ে জুতা পরবেন। আর যদি ডায়াবেটিস আপনাদের রোগ নির্ণয় হয়ে যায় তাহলে অবশ্যই মাঠে ঘাটে যেখানেই আপনারা কাজ করবেন, সম্মানিত শ্রমজীবী নাগরিকবৃন্দ, আপনারা অবশ্যই পায়ে জুতা পরে কাজ করবেন যাতে কোনোভাবেই পাটা না কাটে, এবং পা কাটলে কিন্তু আপনার জন্য মারাত্মক একটা বিপদ চলে আসবে। আর সব শেষে যেটা বলি, আমরা মনে করি, আমরা চাই সকলে যাতে সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। এই জন্য আমরা সকলেই আমাদের সুখে থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য আমরা একটা সুন্দর পরিমিত লাইফস্টাইল আমরা উপভোগ করব, এবং আমরা আমাদের এই বয়স যখন আমাদের 40 বছরের চেয়ে বেশি হয়ে যাবে তখন আমরা প্রত্যেকেই আমাদের বডিকে স্ক্যানিং করাবো। আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে, বিশেষ করে ডায়াবেটিস, কোলেস্টেরল, তারপরে ব্লাড প্রেশার, হ্যাঁ হার্টের যে বিভিন্ন অসুখ, এইগুলো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা অন্ততপক্ষে বছরে একবার, সম্ভব হলে দুবার আমরা ইভালুয়েট করব। এবং যদি আমরা কোনো অসুখ না থাকে তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব এবং আমরা এভাবে সতর্ক এবং সচেতন থাকব। আর যদি কোনো ধরনের অসুখ আমরা পেয়ে যাই তখন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা নিব। এই বিষয়টুকু আমি আপনাদেরকে অ্যাড্রেস করতে চাই। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বললেন এবং জনগণের উদ্দেশ্যে বললেন। আমাদের যে দেশি এবং বিদেশে যেসব বা প্রবাসী যারা আছেন তারাও শুনলেন। এই শুধু দেশেই নয়, প্রবাসীও যারা আছেন বিভিন্ন কর্মকাণ্ড করে, যেটা আপনি উল্লেখ করছেন, মিডল ইস্ট অথবা ইউরোপিয়ান, মধ্যপ্রাচ্য বা প্রাচ্য বা প্রতীচ্য, যেখানেই থাক না কেন আমাদের ভাই বোনেরা যখন যেখানে কাজ করবেন এই বিষয়গুলো আমাদের সচেতন থাকতে হবে। স্যার যেটি বললেন, শুধু দর্শক শ্রোতা, স্যার যেটি বললেন যে এই ডায়াবেটিস, এই যে গুপ্তঘাতক, এই যে মরণ ব্যাধি আস্তে 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 শরীরে ছড়িয়ে পড়ে। তো এইটা নির্ণয়ের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে স্যার যেটি বলেন, অন্ততপক্ষে এমবিবিএস ডাক্তার যারা আছে প্রান্তিক যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো, সেখান থেকেও আপনার তাদের চিকিৎসা দিতে পারে, তারাও দিতে পারে। তারপরেও যদি ওখানে উপশম না হয়, স্যারদের মতো বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এবং এইটার জন্য ঢাকা যাওয়ার দরকার নেই। স্যার যেটি বলেন, বিদেশে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমাদের প্রথমে মনে করতে হবে যে আমাদের প্রতিবেশী যে চিকিৎসক, যে বিশেষজ্ঞ, এমবিবিএসও একজন চিকিৎসক এবং উনিও একজন বিশেষজ্ঞ ডাক্তার, তার চেয়ে বড় বিশেষজ্ঞ স্যাররা।
কারণ এই বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করেছেন, ডিগ্রি নিয়েছেন, উচ্চতর ডিগ্রি করেছেন, এবং এই যে ডিগ্রির যে একটা প্রভাব, এটা স্বাভাবিকভাবে চিকিৎসা ক্ষেত্রে এবং আমাদের দেশের জন্য গর্ব, আমাদের জন্য, জাতির জন্য গর্ব। স্যারদের মতো এই সমস্ত বিশেষ চিকিৎসক আমাদের দেশে আছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ তো বিভিন্ন সময় বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসেন, বারবার নিয়ে সেমিনার আসছেন, সিম্পোজিয়ামে যান, অভিজ্ঞতা অর্জন করেন। জি। সুতরাং ওনারাও আপনার এই চিকিৎসার জন্য আমি মনে করি সাফিসিয়েন্ট। তো শুধু দর্শক মণ্ডলী, স্যার যেটি বললেন যে বিদেশের জ্ঞান নিয়ে আমাদের দেশে দিচ্ছে, এটা আমাদের সৌভাগ্য, আমাদের গর্ব। কাজেই এই চিকিৎসার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আগে করা দরকার, সচেতন হওয়া দরকার এবং রোগ নির্ণয় করা দরকার, সেটার পরে স্যারদের শরণাপন্ন হতে হবে। এই ক্ষেত্রে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সদর হাসপাতাল এবং প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, রাগিবেড়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে ছাড়াও বড় বড় প্রতিষ্ঠান আছে, মাউন্ট অ্যাডোরা থেকে শুরু করে ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত হাসপাতালগুলো আছে, প্রতিটা ক্ষেত্রেই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই চিকিৎসাগুলো নির্ণয় করা, রোগগুলো নির্ণয় করা হয় এবং চিকিৎসারা দিয়ে থাকেন। সুতরাং আমাদের এটা কথায় কথায় ঢাকা, বিদেশ যাওয়ার এই প্রবণতাটা আমাদের কি করতে হবে, এটা থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের দেশে সিলেটবাসী সিলেটের চিকিৎসায় নিয়ে এই রোগ নিরাময় করতে পারবে। পাশাপাশি যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কি, আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থা, তার জন্য কোথায় আমি যাচ্ছি, কোন চিকিৎসকের কাছে যাচ্ছি, এই বিষয়টা সচেতন হওয়া দরকার। আমি কি সাধারণ একজন নিউরোলজিস্ট, নিউরোসার্জন, নাকি মেডিসিন বিশেষজ্ঞ, নাকি হরমোন বিশেষজ্ঞ এবং ডায়াবেটোলজিস্ট বা ডায়াবেটিক বিশেষজ্ঞর কাছে যাচ্ছি, এই জিনিসটাও দরকার। এবং ওর কথা না শুনে স্বাভাবিকভাবে আপনারা যদি বিভিন্ন পত্রপত্রিকা দেখেন এবং বিভিন্ন হাসপাতাল গিয়েও দেখবেন যে সেখানে লেখা থাকে যে অমুক বিশেষজ্ঞ চিকিৎসক, হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক, ডায়াবেটোলজিস্ট, স্বাভাবিকভাবে ওনাদের কাছে আগে যেতে হবে। অনেকেই দেখা যায় যে ভুল ইনফরমেশন দিয়ে আমাদের, যেটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেকেই নানাভাবে এটা ডিমোরালাইজড করে ফেলেন এবং এখানে আর্থিক একটা ব্যাপার থাকে যে অন্যান্য যে সমস্ত ডিসিপ্লিনের বা বিভাগের চিকিৎসকদের কাছে টাকা পয়সা পরীক্ষা করতে করতে শেষ, কিন্তু উনি আর আসল যে চিকিৎসক তাকে পেলেন না। যার জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ডায়াবেটিসের চিকিৎসা ডায়াবেটোলজিস্টই দেবেন, এটা হচ্ছে শেষ কথা। তারপরেও প্রাথমিক পর্যায়ে আমাদের এমবিবিএস দিতে পারেন, এমবিবিএস চিকিৎসকরা দিতে পারেন, কিন্তু সেটা অনেকের মনোপুত নাও হতে পারে, অনেক গ্যাপ থাকতেই পারে। কাজে আমরা আশা করব এই বিষয়গুলো আমাদেরই অ্যাসেস করতে হবে যে আমাদের নির্দিষ্ট মানের টাকা, সীমিত টাকা সঠিক জায়গাটায় আমরা সঠিকভাবে খরচ করতে পারি, তাহলে আমাদের এই ঘাতক ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আমাদের উপশম হবে। কেননা এটা শেষ কথা যেটা স্যার বললেন যে আমরা খালি পায়ে অনেকেই গ্রামের মানুষ মনে করি যে কিছুই হবে না, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায় যে পায়ে যদি কোনো আমাদের কোদালের কোপ লাগে, দাঁড় কোপ লাগে, অথবা কোনো ধারালো অস্ত্রের আঘাতে পা কোনো জায়গায় কেটে গেল বা ফেটে গেল, সেখান থেকে ডায়াবেটিস যার আছে এখান থেকে মারাত্মক রোগের কমপ্লিকেশন, জটিলতা সৃষ্টি করতে পারে। সেখানে পা, আঙ্গুল থেকে শুরু পা বা হাত যেখানে হয়েছে এগুলো কাটা লাগতে পারে। পরবর্তী পর্যায়ে এই অংশটা মাথার ব্রেন পর্যন্ত এখানে ছড়ায় যেতে পারে। এমনকি হার্ট, লিভার, কিডনি এবং বড় বড় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছেন তার মধ্যে ছড়িয়ে গেলে মানুষের জীবন তখন আর মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, কাজেই এই যে ডায়াবেটিক গ্যাংগ্রিন, যেটা পা কেটে ফেলতে হয়, এই গ্যাংগ্রিন থেকে শুরু হয়ে ডায়াবেটিক ফুটের কথা স্যার যেটি বললেন, সেটা বারবার চিকিৎসা দিয়েও, ড্রেসিং করেও, ওষুধপত্র দিয়েও এটার সাধারণত উপশম করা যায় না। কাজে এর আগেই আমাদের জুতা পরতে হবে, আমাদের হাতের কাজ যেখানে বেশি করা হয় হাতটাকে আমাদের এটা সতর্কভাবে এটা ঢেকে রাখতে হবে এবং যাতে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সময় ফুরিয়ে এসেছে। তো যাবার আগে প্রথমেই স্যারকে জানাচ্ছি, অত্যন্ত কষ্ট করে আসছেন, আমাদের সময় দিয়েছেন এবং আমাদের দেশি এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে ডায়াবেটিস সম্পর্কে বললেন। আমরা অত্যন্ত এর জন্য কৃতজ্ঞ আপনার প্রতি। তো আপনার এই কষ্ট করার জন্য আমি এবং আমাদের সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আর দৈনিক সিলেটের ডাকের আজকে 42তম বর্ষে পদার্পণ করলো, সেই উপলক্ষে আমাদের সিলেটের ডাক পরিবারের পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন জানাই, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সত্যি দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাকেও ধন্যবাদ। আমি আবারও সিলেটের ডাকের 42 বৎসর পূর্তি উপলক্ষে সিলেট ডাকের প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ রাগিব আলী সাহেব এবং সিলেটের ডাকের সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং কলা কৌশলী সহ যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়াকেও অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা কষ্ট করে অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান সাধারণ মানুষের জন্য আমাদের দেশে বিদেশে
দর্শক শ্রোতাদের জন্য আপনারা পরিচালনা করে আসতেছেন। বিশেষ করে সিলেটের ডাক একটি বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত আপনার স্থানীয় দৈনিক, এইটার শুভানুধ্যায়ী পাঠক সারা বিশ্ব জুড়ে আছেন। আমি মনে করি সিলেটের ডাক মাল্টিমিডিয়া থেকে বা মাল্টিমিডিয়ার এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শক শ্রোতারা এবং সিলেটের ডাকের পাঠকরা আরও উপকৃত হবেন এবং এই 42 বৎসরের আঙ্গিনায় এসে আমি আবারও আপনাকে এবং সিলেটের ডাকের পরিবারের সকল সদস্যকে, সিলেট ডাক মাল্টিমিডিয়াকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনলেন এবং দেখলেন এবং জানলেন ডায়াবেটিস কী এবং ডায়াবেটিসের বিভিন্ন উপকারিতা, অপকারিতা এবং যে সমস্ত লক্ষণ এবং এটা কী ধরনের রোগ এই বিষয়ে জানলেন। তো আমার মনে হয় এটা আপনাদের অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে এই ঘাতক ব্যাধি সম্পর্কে। তবে আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। যাবার আগে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই কামনা করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে অন্য কোনো অতিথি আপনাদের সামনে হাজির করিয়া। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।